এখন সকাল 7:30। একটি পরেই শুনবেন সর্বশেষ সংবাদ। আপনারা বিবিসি বাংলা শুনছেন। আপনারা যেখানেই আছেন, বিবিসি আপনার সাথেই আছে। আজকের সংবাদে আমরা কথা বলবো নতুন কারাগার নির্মাণ থেকে শুরু করে ব্যবসায়ীদের সংকট, রাজনৈতিক স্লিপার সেল, সুন্দরবনের দস্যুতা, নতুন জোট গঠন, বিচার বহির্ভূত হত্যা, বিশ্ববিদ্যালয় নিয়োগ নীতি, বিমান পরিদর্শনের অনিয়ম এবং মহাসড়ক সম্প্রসারণের পরিবেশগত ঝুঁকি নিয়ে। এসব খবরগুলো দেশের বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে, যা আজকের রাজনৈতিক, অর্থনৈতিক এবং পরিবেশগত পরিস্থিতির একটি চিত্র তুলে ধরে। আজকের পত্রিকায় প্রথম পাতায় খবর এসেছে নতুন 6টি কারাগারে রাখা হবে বিশেষ বন্দীদের। বন্ধুরা, দেশের কারাগারগুলোতে এখন ধারণ ক্ষমতার দ্বিগুণ বন্দী রয়েছে, যা একটা বড় সমস্যা। এই চাপ কমাতে সরকার নতুন 6টি কারাগার নির্মাণ করছে, যার মধ্যে ঢাকার কেরানীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগার এবং সিলেট কেন্দ্রীয় কারাগার 2 ইতিমধ্যে চালু হয়েছে। বাকি 4টি জেলা কারাগার কিশোরগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর এবং ফেনীতে নির্মাণাধীন, যেগুলো চলতি বছরেই চালু হবে এবং প্রায় 2000 বন্দী রাখার সক্ষমতা থাকবে। কারা অধিদপ্তরের সূত্র বলছে, এসব কারাগারে ডিভিশন প্রাপ্ত বয়স্ক আসামি, মাদক মামলার আসামি, কিশোর, নারী এবং বিশেষ প্রকৃতির বন্দীদের রাখা হবে এবং ইতিমধ্যে এখানে জেলার সহ 297 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। এটা সত্যি একটা ভালো উদ্যোগ বলে মনে হচ্ছে, কারণ এতে বন্দীদের অবস্থা উন্নত হতে পারে। এবার চলুন কালের কণ্ঠ পত্রিকায়, যেখানে প্রথম পাতায় খবর বৈষম্যে বিপন্ন ব্যবসায়ীরা। ব্যবসায়ী সমাজ এখন কঠিন সংকটে পড়েছে। অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হলেও তারা শান্তি, স্বস্তি বা আস্থা ফিরে পায়নি, বরং আরও অনিরাপদ বোধ করছে। ব্যবসায়ীদের অভিযোগ, শীর্ষ উদ্যোক্তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, হয়রানি, মিথ্যা মামলা, বিদেশ গমনে নিষেধাজ্ঞা এবং ব্যাংক হিসাব জব্দের মতো ঘটনা ঘটছে। এছাড়া উচ্চ সুদ, গ্যাস সংকট, মুদ্রার অবমূল্যায়ন, মব সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি, ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাজি তাদের টিকে থাকা কঠিন করে তুলেছে। সরকারের সাথে কোনো আলোচনা না হওয়ায় বিনিয়োগ স্থবির, নতুন কর্মসংস্থান হচ্ছে না, অনেক ব্যবসা বন্ধ হচ্ছে এবং উদ্যোক্তারা ঋণ খেলাপি হয়ে পড়ছেন। যদিও পুনরুদ্ধারের জন্য কমিটি গঠন হয়েছে, কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী বঞ্চিত। এটা দেশের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এখন নয়া দিগন্ত পত্রিকায় শীর্ষ খবর আওয়ামী লীগের স্লিপার সেল গঠন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক অঙ্গন সরগরম, কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় তাদের অংশগ্রহণের সম্ভাবনা কম। দলের প্রধান শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু ভেতরের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। গোয়েন্দা সূত্র বলছে তারা স্লিপার সেল গঠন করেছে, যার সদস্যদের দিয়ে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, টার্গেট কিলিং এবং আত্মঘাতী হামলার পরিকল্পনা রয়েছে। রাজধানীতে সাম্প্রতিক মিছিলে তৃণমূল নেতাকর্মী এবং ভাড়াটে কিশোর গ্যাং ব্যবহার হচ্ছে, যার জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে এবং কিছু প্রভাবশালী ব্যবসায়ী সরবরাহ করছেন। বিদেশ থেকে পলাতক নেতারা মনিটরিং করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য তথ্য পাচার করছেন। গোয়েন্দা মহল আশঙ্কা করছে, নির্বাচনের আগে তারা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে। এটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। এবার প্রথম আলো পত্রিকায় শীর্ষ খবর আত্মসমর্পণকারীরা দস্যুতায় ফিরছে। সুন্দরবনে দস্যুতা আবার ফিরে আসছে। যেমন ফয়েজ আলীর ছেলেকে জিম্মি করে 30,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। গত 18 আগস্ট কয়রায় এ ঘটনা ঘটে, যেখানে ছেলেকে 3 দিন আটকে রাখা হয় এবং খাওয়া না দিয়ে নৌকা বাইতে বাধ্য করা হয়। এর পিছনে দুলাভাই বাহিনী, যা ইলিয়াস বাহিনীর পরে গড়ে উঠেছে ইলিয়াসের বোনের স্বামী রবিউলের নেতৃত্বে। 2018 সালে 32টি দস্যু বাহিনী আত্মসমর্পণের পর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়, কিন্তু গত বছর সরকার পতনের সুযোগে তারা সক্রিয় হয়েছে। প্রথম আলোর অনুসন্ধান বলছে এটা স্থানীয় লোকজনের জন্য ভয় এবং নির্যাতনের কারণ। এটা পরিবেশ এবং নিরাপত্তার জন্য খারাপ খবর। এখন মানবজমিন পত্রিকায় শীর্ষ খবর নতুন জোট গঠন নিয়ে আলোচনা। জাতীয় নির্বাচনকে ঘিরে ছোট রাজনৈতিক দলগুলো তৎপর। গণতন্ত্র মঞ্চ, এনসিপি সহ 9টি দল নিজেদের মধ্যে বৈঠক করে নতুন জোট গঠন নিয়ে আলোচনা করেছে। এটা প্রাথমিক পর্যায়ে, সামনে আরও বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সব ইস্যুতে ঐক্যমত্য হলে জোট ঘোষণা হতে পারে এবং তারা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়েছেন। এই ইস্যুতে বিএনপি, জামায়াত এবং বাম দল সহ অন্যান্য দলের সাথে বৈঠক করবেন। যদিও বিএনপি এবং জামায়াতের মধ্যে সংস্কার প্রশ্নে দ্বন্দ্ব রয়েছে, এটা রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ এবং আলাদা জোট গঠন নিয়েও আলোচনা হয়েছে। এটা নির্বাচনের গতিপথ পরিবর্তন করতে পারে। এখন নিউ এজ পত্রিকায় শীর্ষ খবর এক্সট্রা জুডিশিয়াল কিলিং ও নো আর্থ 4286, বিচার বহির্ভূত হত্যা 2001 থেকে 2025। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছরে বিচার বহির্ভূত হত্যা বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 আগস্ট থেকে 2025 জুলাই পর্যন্ত অন্তত 35 জন শিকার হয়েছেন, যা আগের বছরের 22-এর চেয়ে বেশি। হেফাজতে মৃত্যু সামান্য কমেছে, কিন্তু এখনও উদ্বেগজনক। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, আমরা চাইনি একটিও বিচার বহির্ভূত হত্যা বা হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটুক।
আমাদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সময়ে এমন কোনো ঘটনা ঘটবে না। তিনি নিরপেক্ষ তদন্তের দাবি করেন, যাতে সরকারের প্রতি আস্থা বাড়ে, অন্যথায় ক্ষোভ বাড়বে। পুলিশের আইজিপি বাহারুল আলম অস্বীকার করে বলেন, আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই এবং দেশে এমন কিছু ঘটছেও না। এটা মানবাধিকারের জন্য একটা গুরুতর বিষয়। এখন বণিক বার্তায় শীর্ষ খবর, উচ্চ মাধ্যমিকে 10, স্নাতকে 45 ও 5 নম্বর পিএইচডিতে। এশিয়ার অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। যেমন কিউএস র্যাঙ্কিং অনুযায়ী সেরা 100-র মধ্যে চীনের 5টি, সিঙ্গাপুরের 2টি এবং মালয়েশিয়ার 1টি, ভারতের 3টি সেরা 150-এ। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে পিএইচডি ন্যূনতম যোগ্যতা, গবেষণা এবং অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর 8ম, পিকিং ইউনিভার্সিটি 14, কিন্তু বাংলাদেশে এন্ট্রি লেভেলে পিএইচডিকে কম গুরুত্ব দেওয়া হয়। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ নীতিমালায় 100 নম্বরের মধ্যে এসএসসি, এইচএসসি, অনার্স এবং মাস্টার্সের জন্য 80 নম্বর, কিন্তু পিএইচডির জন্য মাত্র 5 নম্বর, যা উচ্চ মাধ্যমিকের চেয়েও কম। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা দেখায়। এবার যুগান্তর পত্রিকায় প্রথম পাতায় খবর, লাইসেন্স নেই, তবু তারা বিমান ইন্সপেকশনে। দেশের আকাশপথ ব্যবস্থাপনায় অবৈধ পরিদর্শকরা কাজ করছেন। পাইলটদের লাইসেন্স নবায়ন, চেক রাইড এবং সনদ অনুমোদন সবই নিয়ম বহির্ভূত। অনেক পরিদর্শকের যথাযথ লাইসেন্স নেই, শারীরিক ফিটনেস নেই এবং ফ্লাইং কারেন্সি হারিয়েছেন। এতে আন্তর্জাতিক নীতিমালা ভঙ্গ হচ্ছে, যাত্রী নিরাপত্তা ঝুঁকিতে এবং বাংলাদেশের ক্যাটাগরি 1 উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। যুগান্তরের মাসব্যাপী অনুসন্ধানে এসব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এবং বিশেষজ্ঞরা বলছেন এটা এভিয়েশন সেফটি এবং আন্তর্জাতিক রুটের জন্য হুমকি। বেবিচকের ফ্লাইট সেফটি ডিরেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এটা বিমান চলাচলের নিরাপত্তায় গুরুতর সমস্যা। অবশেষে দ্য ডেইলি স্টার পত্রিকায় শীর্ষ খবর, চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে এক্সপ্যানশন টু পুট ওয়াইল্ড লাইফ ইন পেরিল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরের অংশকে 6 লেনে সম্প্রসারণ করলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হবে এবং হাতির চলাচলের করিডর ব্যাহত হবে বলে সতর্ক করেছেন বন কর্মকর্তা এবং পরিবেশবিদরা। সড়ক ও জনপথ অধিদপ্তর 148 কিলোমিটার মহাসড়কের 63 কিলোমিটার অংশকে 2 লেন থেকে 6 লেনে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে অভয়ারণ্যের 10 কিলোমিটার এলাকায় প্রাণীরা সড়ক পার হতে গিয়ে গাড়ি বা ট্রেনের ধাক্কায় ঝুঁকিতে থাকে। চট্টগ্রাম বন বিভাগের কর্মকর্তা আবু নাসার মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন, মহাসড়ক যদি আরও চওড়া করা হয় তাহলে প্রাণীদের জন্য ওই অংশ পার হওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। আমরা যে কোনো সম্প্রসারণের তীব্র বিরোধিতা করছি, যা অভয়ারণ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে। উন্নয়নের নামে চুনতি আরেকটি আঘাত সহ্য করতে পারবে না। চুনতিতে কমপক্ষে 372 প্রজাতির প্রাণী বাস করে, যা 2022 সালের সমীক্ষায় দেখা গেছে। এটা ডেভেলপমেন্ট এবং পরিবেশের ভারসাম্যের জন্য চিন্তার বিষয়। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আশা করি। বিবিসির লন্ডন স্টুডিও থেকে আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।